স্বামী পর্ব ৪। নরেন তার চেয়েও খুশি হয়ে বলল, কেমন মিষ্টি শোনালো বলো তো। বললুম, যাও। সে বললে, নির্বিঘ্নে পার না করে দিয়ে কি আর যেতে পারি? বললুম, তুমি কি আমার পারের কাণ্ডারি নাকি? আমি আজও ভেবে পাইনি এ কথা কী করেই বা মনে এলো এবং কেমন করেই বা মুখ দিয়ে বার করলুম। কিন্তু সে যখন আমার মুখপানে চেয়ে একটু হেসে বললে, দেখি তাই যদি হতে পারি, আমি ঘেন্নায় যেন মরে গেলুম। সেখানে এসে দেখি পার হওয়া সোজা নয়। একে তো স্থানটা গাছের ছায়ায় অন্ধকার, তাতে পিটুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিচ্ছিল হয়েছে তেমনি উঁচু নিচু হয়ে বসে আছে। তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু শব্দে বয়ে যাচ্ছে। আমি একবার পা বাড়াই, আরেকবার টেনে নিই। নরেন খানিকক্ষণ দেখে বললে, আমার হাত ধরে যেতে পারবে? বললুম, পারব। কিন্তু তার হাত ধরে এমনি কাণ্ড করলুম যে সে কোনো মতে টাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করলে। কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখপানে চেয়ে রইল। তারপরে তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল। বললে, দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারি কিনা। আশ্চর্য হয়ে বললুম, কি করে? এমনি করে বলেই সে নত হয়ে আমার দুই হাঁটুর নিচে এক হাত, ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমেষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার ওপর পা দিয়ে দাঁড়ালো। ভয়ে আমি চোখ বুঝে বাঁ হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলুম। নরেন দ্রুত বোধে পার হয়ে এপারে চলে এলো, কিন্তু নামবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিল। কিন্তু থাকে কম ঘৃণায় কি আর এ দেহের প্রতি অঙ্গ অহর্নিশি গলায় দড়ি দিতে চায়? শিউরিতে শিউরিতে বাড়ি চলে এলুম। ঠোঁট দুটো তেমনি জ্বলতেই লাগলো বটে, কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচ খড়ির জ্বলুনির মতো যত জ্বলতে লাগলো, জ্বালার তৃষ্ণা তত বেড়ে যেতেই লাগলো। মা বললেন, ভালো মেয়ে তুই শুধু। এলি কি করে? নালাটা তো জলে জলমগ্ন হয়েছে দেখে এলুম। সেই গাছটার উপর দিয়ে বুঝি হেঁটে এলি? পড়ে মরতে পারলি নে? না মা, সে পুণ্য থাকলে আর এই গল্প লিখবার দরকার হবে কেন? তারপর দিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো। আমি সেখানেই বসেছিলুম, তার পানে চাইতে পারলুম না। কিন্তু আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো ছুটে পালাই, কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরা বালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো। আমি নড়তেও পারলুম না, মুখ তুলে দেখতেও পারলুম না। নরেনের যে কি অসুখ হলো তার শয়তানি জানে। অনেকদিন পর্যন্ত আর সে কলকাতায় গেল না। রোজই দেখা হতে লাগলো। মা মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন, ওদের পুরুষ মানুষদের লেখাপড়ার কথাবার্তা হয়, তুই তার মধ্যে হাঁ করে বসে কি শুনিস বলতো? যা বাড়ির ভেতর যা। এত বড় মেয়ের যদি লজ্জা সরম এতটুকু আছে। এক পা করে আমার ঘরে চলে যেতাম, কিন্তু কোনো কাজে মন দিতে পারতুম না। যতক্ষণ সে থাকতো তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম বাইরের পানেই আমাকে টানতে থাকত। আমার মামা আর যাই হন, তার মনটা প্যাঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফন্দিতেই সমস্ত অন্তঃকরণটা তার এমনিই অনুক্ষণ ব্যস্ত হয়ে থাকত। তার নাকের ডগায় কী যে ঘটছে তা দেখতে পেতেন না তিনি। আমি এই একটা বড় মজা দেখেছি। জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলি হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি যে এই না রূপেই তাদের 15 আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সপ্রমাণ হোক অপ্রমাণ হোক, তার ভাবনাতে সারাদিন কাটিয়ে দিয়ে বলে, সংসারের মানুষগুলো কি বোকা, তারা সকাল সন্ধ্যা বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে। আমার মামারও ছিল সেই দশা। তিনি কিছুই দেখতে পেতেন না, কিন্তু মা, সে তো নয়। তিনি যে আমারই মতো মেয়ে মানুষ, তার দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো এত সহজ ছিল না। আমি নিশ্চয়ই জানি মা আমাদের সন্দেহ করেছিলেন, আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল এ শুধু যে তিনিই জানতেন, আমি জানতুম না তা নয়। ভাবলেই আমার বুকের সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে উঠত।
তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে আমি দুহাতে ঠেলে রাখতুম, কিন্তু শত্রুর বদলে যে বন্ধুকেই ঠেলে ফেলেছি তাও টের পেতুম। কিন্তু হলে কি হয়, যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে তার আর মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই যে তখন তার সমস্ত সুখ। আর একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতুম না, সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলায় মায়ের সঙ্গে কতদিনই তো তাদের বাড়িতে বেড়াতে গেছি। সেই সব ঘরদোর, ছবি, দেওয়ালগিরি, আলমারি, সিন্দুক, আসবাবপত্রের সঙ্গে একটা ভারী ছোটবেলা থেকে শ্বশুরবাড়ি কদাকার মূর্তি কল্পনা করে মনে মনে আমি যেন শিউরে উঠতুম। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়ে দেখি বারান্দার উপর একজন প্রৌঢ় বসে আছেন, মায়ের কাছে বসে গল্প করছেন। আমাকে দেখে মাকে জিজ্ঞেস করলে, এইটি বুঝি মেয়ে? মা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, এই আমার মেয়ে। বাড়ন্ত গড়ন নইলে। স্ত্রীলোকটি হেসে বললে, তা হোক, ছেলেটির বয়সও প্রায় 30। দুজনকে মানাবে ভালো। আর ওই শুনতেই দোজবরে নইলে যেন কার্তিক। আমি দ্রুতপদে ঘরে চলে গেলুম। বুঝলুম ইনি ঘটক ঠাকুরন আমার সম্বন্ধ এনেছেন। মা চেঁচিয়ে বললেন, কাপড় ছেড়ে একবার এসে বস মা। কাপড় ছাড়া চুলোই গেল। ভিজে কাপড়ে দোরের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলুম। বুকের কাঁপুনি যেন আর থামতে চায় না। শুনতে পেলুম চিতরগ্রামের কে একজন রাধা বিনোদ মুকুজ্জে, ছেলে ঘনশ্যাম। পোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল, তাই আজ যে নাম জপের মন্ত্র, সে নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন? শুনলুম বাপ নেই, কিন্তু মা আছেন। ছোট 2টি ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, একটি এখনও পড়ে। সংসার বড়রই ঘাড়ে, তাই এন্ট্রান্স পাশ করেই রোজগারের ধান্দায় পড়া ছাড়তে হয়েছে। ধান, চাল, তিসি, পাট প্রভৃতির দালালি করে উপায় মন্দ করেন না, তারই ওপর সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশীলা আছেন, 2 গরু, বিধবা বোন, আর কি।